আসসালামু আলাইকুম। আশা করি গতকালের রেমাল ঘূর্ণিঝড়ের পর তোমরা যার যার পরিবারের সাথে সুস্থ, ভালো এবং সেফ জায়গায় আছো। আমাদের আজকের জৈব রসায়নের পড়াশোনায় আমরা দেখব বেঞ্জিনের আণবিক গঠন, এর সাথে সাথে বেঞ্জিনের বিক্রিয়া, হাকেল তত্ত্ব, অ্যারোম্যাটিসিটি, অ্যারোম্যাটিক এবং অ্যালিফ্যাটিক যৌগের পার্থক্য। এখান থেকে আমাদের তেমন বেশি কিছু জানতে হবে না, কয়েকটা এমসিকিউ আছে, সেগুলো আগে দেখে নিই। এই বেঞ্জিনের যে ষড়ভুজ আকৃতির যে কাঠামো, এই কাঠামোতে এই যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.139 ন্যানোমিটার, যেটা আবার অ্যালকেন এবং অ্যালকিনের মাঝামাঝি। আরেকটা বিষয় যেটা আমাদের জানতে হবে তা হলো এই যে বেঞ্জিনে কিছু ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, যারা কি সবসময় চলাফেরা করে, কোনো কার্বনের সাথে এরা আবদ্ধ থাকে না। তো এই যে ইলেকট্রন ডিলোকালাইজ থাকে বা একটু ঘোরাঘুরি করে, এদেরকে বলা হয় পাই ইলেকট্রনের অনুরণন বা রেজোন্যান্স। বেঞ্জিন ইথিলিনের মতো কতগুলো বিক্রিয়া দেয় না, এই বিক্রিয়াগুলো বেঞ্জিনও দেয় না, আবার ইথিলিনও দেয় না। তো বিক্রিয়াগুলো কি? একটা হচ্ছে এই যে ব্রোমিন দ্রবণ, আরেকটা হচ্ছে বেয়ার পরীক্ষা এবং পানি সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো বেঞ্জিন দেয় না। বেঞ্জিনের যে এই আকারটা হলো ষড়ভুজ আকৃতি, এটা আসলে কিভাবে হলো দেখো। বেঞ্জিনে কি হয়, এই যে 6টা sp2 সংকরিত এই যে কার্বন পরমাণু আছে, এই কার্বন পরমাণুর প্রত্যেকের সাথে এরা কি একে অপরের সাথে এই যে কার্বন সিগমা বন্ধনে যুক্ত থাকে। আবার কার্বন এবং হাইড্রোজেন এদের মধ্যেও একটা সিগমা বন্ধন থাকে। মূলত এভাবেই এই যে কার্বনের এই আণবিক গঠনটা তৈরি হয়। এটা হচ্ছে মূল কথা, ভিতরে আরও অনেক কথাবার্তা আছে, এগুলো না জানলেও কোনো ক্ষতি নেই। এখন আমরা কি বেঞ্জিনের বিভিন্ন ধরনের বিক্রিয়াতে চলে আসব। এটা আমরা দেখেছি অলরেডি যে কার্বন কার্বন দ্বিবন্ধনে 6টা পাই ইলেকট্রন, যেটা আর কি কার্বনের সাথে আবদ্ধ অবস্থায় থাকে না, এরা ঘুরতে থাকে বা ডিলোকালাইজড থাকে। এই যে এরা ঘোরাফেরা করে, এগুলো হচ্ছে আমাদের কি যে পাই ইলেকট্রনের অনুরণন। তো বেঞ্জিনে সংযোজন বিক্রিয়া হয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয় এবং ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া হয়। এই সংযোজন বিক্রিয়া আবার কি কি আছে? হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন এবং ওজোন সংযোজন। এই বিক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু আমরা বেঞ্জিনের কিছু কিছু ধর্ম আছে যেগুলো প্রমাণ করতে পারি। যেমন এই যে হাইড্রোজেন সংযোজন এবং হ্যালোজেন সংযোজন, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে বেঞ্জিন অণুতে 3টা পাই বন্ধন আছে বা বেঞ্জিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই ওজোন সংযোজন বা ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পারি দেখো, আমরা এই যে জৈব যৌগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করতে পারি। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটি কিভাবে হয় দেখো, 3 অণু হাইড্রোজেন বেঞ্জিনের সাথে বিক্রিয়া করে। কখন বিক্রিয়া করে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল চূর্ণ, আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এই বেঞ্জিনের বাষ্প হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। আর এখানে সূর্যালোকের উপস্থিতিতে 3 অণু ক্লোরিন বেঞ্জিনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন হেক্সাক্লোরাইড উৎপন্ন করে, যার সংকেত হচ্ছে C6H6Cl6। এবং এই বেঞ্জিন হেক্সাক্লোরাইডের আরও 2টা নাম আছে, সেটা হচ্ছে গ্যামেক্সিন পাউডার বা লিন্ডেন পাউডার। জিনিস একটা কিন্তু নাম কিন্তু 3টা। এই যে 1 মোল বেঞ্জিনের সাথে 3 মোল করে ক্লোরিন, 3 মোল করে হাইড্রোজেন বিক্রিয়া করছে, এর মাধ্যমে প্রমাণিত হয় যে বেঞ্জিন অণুতে 3টা পাই বন্ধন আছে, অথবা বেঞ্জিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওজোন সংযোজন বিক্রিয়ায় কি হয় দেখো, এই যে নিষ্ক্রিয় কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক, এটা কি দ্রবীভূত বেঞ্জিন এই ওজোনের সাথে বিক্রিয়ার মাধ্যমে প্রথমে কি একটা ওজোনাইড উৎপন্ন করে, সেই ওজোনাইডটা আবার আদ্র বিশ্লেষিত হয়। এই বিক্রিয়াটাকে একত্রে কি বলা হয়? ওজোনোলাইসিস।
এই ওজোনোলাইসিস, এই যে দুইটা বিক্রিয়া, এটাকে কিন্তু একত্রেই এটাকে ওজোনোলাইসিস বলা হচ্ছে। প্রথমে কি উৎপন্ন হলো, এই যে 3 অণু ওজনের সাথে বেঞ্জিনের বিক্রিয়ায় বেঞ্জিন ট্রাইওজেনাইড তৈরি হলো। তারপরে জিঙ্ক এবং এই যে তাপ দিলে এই আদ্র বিশ্লেষিত হয়ে এরা কি উৎপন্ন হচ্ছে, গ্লাইঅক্সাল। এইগুলোর এই উৎপাদগুলো বা রেজাল্টগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে হ্যালোজেনেশন আছে, নাইট্রেশন আছে, সালফোনেশন আছে। আমি যে কোনো একটা একটু বিশদভাবে বুঝিয়ে দিব, কারণ মেকানিজমটা মোটামুটি সেম। আর যদি সিম্পল কথায় বলি, সেখানে কি হবে দেখো, এই যে এই প্রত্যেকটা কর্ণের কি একটা করে তো হাইড্রোজেন আছে, তাই না? তো এই হাইড্রোজেন, যে কোনো একটা হাইড্রোজেনকে কি করবে, এরা প্রতিস্থাপন করবে। এক্ষেত্রে প্রতিস্থাপন করছে হ্যালোজেন, যেমন ক্লোরিন, ব্রোমিন। আর নাইট্রেশনের সময় নাইট্রো গ্রুপ প্রতিস্থাপন করবে, আর এই যে সালফোনেশনের সময় সালফার গ্রুপ এরা কি প্রতিস্থাপন করবে। তো এই প্রতিস্থাপন করতে গিয়ে কিছু ঘটনা ঘটে, যেটা আমরা একটু পরে দেখব। প্রথমে দেখো এই হ্যালোজেনেশন বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। হ্যালোজেনেশন বিক্রিয়ার সময় এই যে হ্যালোজেন বাহক আমরা বলছি কাদেরকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ফেরিক ব্রোমাইড, এদের উপস্থিতিতে এই ক্লোরিন এর সাথে বেঞ্জিনের বিক্রিয়ায় এরা কি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই যে দেখো কি উৎপন্ন হচ্ছে, ক্লোরোবেঞ্জিন। আর ব্রোমিনও এই বিক্রিয়াটা দেয়, তখন কি উৎপন্ন হয়, ব্রোমোবেঞ্জিন। আমরা যদি সোজা ভাষায় বলি, এটাকে দেখো, এই যে যেহেতু পজিটিভ আয়ন, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এই ক্লোরিন কি করবে, ইলেকট্রনকে আকর্ষিত করবে, তাই না? আর তখন কি হবে দেখো, এই যে ইলেকট্রোফাইল ডিরেক্টলি বেঞ্জিনের যে দ্বিবন্ধন আছে এটাকে অ্যাটাক করে ভেঙে ফেলে কি করবে, এখান থেকে একটা এই যে ইলেকট্রনকে সে আকর্ষণ করবে নিজের দিকে। এই যে এখান থেকে যদি দেখায়, এখান থেকে কি সে একটা ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে। যখন সে একটা ইলেকট্রন নিয়ে নিবে, তখন কি এই যে এখানে একটা সিগমা কমপ্লেক্স উৎপন্ন হবে। তার মানে কি এখানে যে পজিটিভ আয়ন ঘোরাঘুরি করছে এবং কি বেঞ্জিন যে রিং, এটা কিন্তু ভেঙে গেল। তারপরে দেখো এই যে কি বলেছিলাম, যে এখানে এই যে প্রত্যেকটা মাথায় কি আছে, এই যে কার্বনের সাথে হাইড্রোজেন সিগমা বন্ধন আকারে যুক্ত আছে। তখন কি হবে, এই যে হাইড্রোজেনকে এই যে এরা আছে, এরা কি করবে, এই যে AlCl4 মাইনাস, যেটা কি আবার এটা কি আমাদের নিউক্লিওফাইল, এরা কি এই যে পজিটিভ আয়নকে নিজের দিকে আকর্ষণ করবে। আর আমরা কি জানি, হাইড্রোজেন হচ্ছে প্রচুর পরিমাণে তড়িৎ ধনাত্মক। এই যখন চলে যায় তখন কি ইলেকট্রন রেখে যায়, সেই ইলেকট্রনটা আবার কি হবে, এর সাথে যুক্ত হয়ে এই যে আমাদের বেঞ্জিন রিংটা পুনরায় প্রতিস্থাপিত হবে। আর এই যে ক্লোরিন, এই যে হাইড্রোজেনটা চলে গেল, এই যে ফাঁকা জায়গাটা রেখে গেল, সেখানে কি এই যে ক্লোরিন এসে প্রতিস্থাপন করলো। মূলত এই যে ইলেকট্রোফিলিক বিক্রিয়ার মূল কথা কিন্তু এটাই। আর শেষে আমরা কি পাচ্ছি, এই যে ক্লোরোবেঞ্জিন পাচ্ছি। এই নাইট্রেশন বিক্রিয়ার কথাও সেম, সেহেতু আমি আসলে বারবার এক্সপ্লেন করব না, মূল কাহিনী এটাই। তো এখানে পার্থক্যটা কি, এখানে ক্লোরিন ছিল, এখানে নাইট্রোমূলক ক্লোরিনের কাজটা করবে। তো কি কি হচ্ছে দেখো, যে নাইট্রেশন বিক্রিয়াটা সংজ্ঞাটা একটু দেখে নিই। যে বেঞ্জিন বলয়স্থিত এই হাইড্রোজেন পরমাণুকে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে যদি হচ্ছে বিক্রিয়া হয়, তখন কি এখান থেকে যে নাইট্রোমূলকটা সৃষ্টি হয়, এখানে নাইট্রোমূলকটাই কিন্তু কি আমাদের ইলেকট্রোফাইল। এই নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপনকেই নাইট্রেশন বিক্রিয়া বলে। এই যে দেখো, এই যে নাইট্রিক অ্যাসিডটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে OH, আর এই যে এটা আমাদের নাইট্রোমূলক, যেটা আমাদের ইলেকট্রোফাইল। আর এই যে OH এর সাথে এই যে এখান থেকে একটা H নিয়ে কিন্তু H2O উৎপন্ন হচ্ছে, আর এখানে কি HSO4 থেকে যাবে, যেটা আবার কি আমাদের নিউক্লিওফাইল। তো ওই যে
হ্যালোজেনেশনের সময় যেটা হলো এখানেও সেই সেম কাজটা হবে। সালফোনেশনে কি হচ্ছে দেখো, আমরা দেখি এখানে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। এই যে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড আর বেনজিনের বিক্রিয়ায় এই যে SO3 এর উপস্থিতিতে কি হচ্ছে দেখো, এই যে H পরমাণুটা যখন সালফোনিক অ্যাসিড দ্বারা প্রতিস্থাপন হচ্ছে তখনই এই বিক্রিয়াটাকে আমরা কি বলছি, সালফোনেশন বলছি। মোটামুটি 3টা স্টেপ আছে। প্রথমে কি, যে ইলেকট্রোফাইল জেনারেট হবে, তারপরে কি হবে দেখো, সেই ইলেকট্রোফাইলটা কি বেনজিনকে অ্যাটাক করবে, বেনজিনকে অ্যাটাক করার পর এই দ্বিবন্ধনটা ভেঙে ফেলবে, নিজেদের দিকে কি একটা এই যে প্লাস হচ্ছে নিয়ে নিবে, তারপরে কি করবে, এই যে হাইড্রোজেনকে যখন এটার সাথে অ্যাট্রাকশন হবে, এদের মধ্যে একটা কম্পাউন্ড তৈরি হবে, তখন কি আমাদের বেনজিন যে রিং আছে সেটা আবার পুনরায় সুস্থিত হবে এবং এই হাইড্রোজেন পরমাণুর জায়গাটা এসে প্রতিস্থাপন করবে এই যে এখানে নাইট্রোমূলক। আর এখানে কি এই যে SO3H, এটা সেই হাইড্রোজেনের জায়গাটা এখানে ফিল আপ করছে। এখন দেখো এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, সেটা কি তোমার অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইড এরা দিয়ে থাকে। এখন এই যে অ্যালকাইলেশন দ্বারা কি তৈরি হয়, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর অ্যাসাইলেশন দ্বারা কিন্তু কিটোন উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা কি উৎপন্ন করব, এখানে আমরা বেনজিন উৎপন্ন করব। তো আমাদের কি হবে, আমরা দেখাবো যে অ্যালকাইলেশন। এখানে দেখো এই যে মিথাইল ক্লোরাইড এর উপস্থিতিতে এই যে বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি হচ্ছে, টোলুইন উৎপন্ন হচ্ছে। আর এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা হয়, ফ্রিডেল ক্রাফটস রিঅ্যাকশন বা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় এবং হ্যালোজেনেশন বিক্রিয়ায় আমরা দেখেছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তো এটা কেন করা হয়, আর এই যে দেখো এই যে ইলেকট্রোফাইল তৈরির জন্য কি লাগে আমাদের, লুইস অ্যাসিড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আসলে ব্যবহার করা হয়। তাহলে আমরা জেনে গেলাম যে আমরা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ব্যবহার করি ইলেকট্রোফাইল তৈরির জন্য। সংযোজন ও প্রতিস্থাপন এই বিক্রিয়াগুলোকে অ্যারোমেটিক যৌগের ধর্ম বা অ্যারোমেটিসিটি বলে। এই অ্যারোমেটিসিটিকে আবার প্রমাণ করার জন্য এই যে রসায়নবিদ হাকেল তিনি একটি আণবিক অরবিটাল গঠন তত্ত্ব উপস্থাপন করেন সবার মাঝখানে। তো সেই তত্ত্বটাকে কি বলা হয়, হাকেল তত্ত্ব। তো এর কতগুলো নীতি ছিল, নীতি কি কি, প্রথমে কি যে যৌগটা হাকেলের নীতি মেনে চলবে তার গঠন হতে হবে চ্যাপ্টা সমতলীয় চাকরিক। তারপর এই যে পরমাণুতে পি অরবিটাল মাস্ট এটা থাকতেই হবে এবং সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা এই যে 4n+2 এটা দ্বারা নির্ধারিত হবে। আর 4n+2 দ্বারা যদি নির্ধারিত হয় আমরা কি দেখতে পাচ্ছি, n = 0 হলে ইলেকট্রন সংখ্যা হবে 2টা, n = 1 হলে তখন 6টা হবে এবং হেটারোসাইক্লিক যৌগ মানে এদের n আছে 6টা। সেটা কি দেখো, যে n যদি হচ্ছে 1 হয় তখন এদের ইলেকট্রন সংখ্যা 6, তার মানে এদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন এদের 6টা করে ইলেকট্রন আছে এবং সাইক্লোপ্রোপিনাইল এর আছে কয়টা, 2টা। আর দেখো এদের যে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, যে পি অরবিটালের কথা যেটা মাস্ট থাকতে হবে, সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পাই ইলেকট্রনের সিস্টেমে অংশ নিয়ে এই যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে। পিরিডিনে দেখো 6টা আছে, ফিউরানে 6টা, ন্যাফথালিনে 10টা,
অ্যানথ্রাসিনে 14টা আছে। এখানে দেখো বলয় সংখ্যা কতগুলো, 3টা। এখানে বলয় সংখ্যা কয়টা, 2টা। এখানে বলয় সংখ্যা 1টা। এভাবে কি তোমরা বের করে ফেলতে পারবে। আশা করি এই যে তথ্যগুলো আছে এখান থেকে তোমরা এই যে ন্যাফথালিন একটি অ্যারোমেটিক যৌগ কেন, এগুলো তোমরা ভালোভাবে প্রমাণ করতে পারবে যে না, এই যে হাকেল তত্ত্ব অনুসরণ করে আমরা কিন্তু কি এটা প্রমাণ করতে পারবো। এখন আমরা দেখি যে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্য। এই সমস্ত কথাবার্তাগুলো আমরা অলরেডি আগে জেনেছি, নতুন করে আর দেখব না। এটা কি সেই ইলেকট্রনের অনুরণন বা রেজোনেন্সের আরেকটা ডেফিনেশন তোমরা ইউজ করতে পারো। এখন দেখো অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের ডিফারেন্সটা আসলে কি, গঠন প্রকৃতিটা দেখি। যে এখানে মুক্ত কার্বন শিকল যৌগ, আর এটা কি বদ্ধ শিকল, এবং এদের মধ্যে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত কম হয়, এবং এখানে কি দেখো কার্বনের শতকরা পরিমাণ বেশি থাকে। এদের কার্বন শিকল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুইটাই হতে পারে, এরা কি সবসময় অসম্পৃক্ত হয়। এরা কি এই যে ব্রোমিন দ্রবণে বিক্রিয়া দেয়, আর এরা ব্রোমিন দ্রবণের লাল বর্ণ এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বেগুনি বর্ণ দূর করে না। আর এরা এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি দ্রবণকে বর্ণহীন করে। সক্রিয়তা অনুসারে এরা দেখো সহজেই আদ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহল তৈরি করে, আর এরা উচ্চ চাপ প্রয়োজন হয়, এরা খুব সহজে সক্রিয় না, এরা কম সক্রিয়। অ্যালিফ্যাটিক হাইড্রোক্সি যৌগকে অ্যালকোহল বলে, অ্যালকোহল হচ্ছে লিটমাস নিরপেক্ষ, আর অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগকে ফেনল বলে, এরা অম্লধর্মী, এরা কি নীল লিটমাসকে লাল করে। দেখো এরা কি সংযোজন যে বিক্রিয়াটা আছে অ্যালকিন এবং অ্যালকাইনে ইলেকট্রোফিলিক সংযোজন এবং কার্বনিল যৌগে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে, আর অপরদিকে বেঞ্জিনে কি হয় দেখো, বা অ্যারোমেটিক যৌগে এই যে হাইড্রোজেন এবং ক্লোরিনের সংযোজন ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে ঘটে। প্রতিস্থাপন বিক্রিয়া হয় আমরা দেখেছি, অপসারণ বিক্রিয়াটাও আমরা যে ফেনল ও এই যে আর্সেনিক হ্যালাইড যেটা আছে থেকে কোনো অপসারণ বিক্রিয়া ঘটে না। মূলত আজকের মতো আমাদের পড়াশোনা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার নতুন কোনো ক্লাসে অন্য কিছু নিয়ে পড়াশোনা করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।